আবেগের অন্য একটি নাম কিশলয়। দেশ বিদেশের মন ভালো করার নানান গল্পের ঝুড়ি। থাকছে ভয়, ভালোবাসা, শ্রদ্ধা, থাকছে রোমাঞ্চ, রহস্য ও আরও অন্যান্য সম্ভার। সাথে থাকছে আমাদের অদম্য চেষ্টা ও ভালোবাসা। নানান মন ভরা গল্প শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে, কিশলয়ের সাথে। আজ আমরা আপনাদের সামনে পরিবেশন করব উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত একটি হাসির গল্প, ঘেঘাসুর। তবে শুরু করছি। এক যে ছিল রাজা, তার ছিল একটি মেয়ে। মেয়েটি হয়ে অবধি খালি অসুখেই ভুগছে। একটি দিনের জন্য সে ভালো থাকে না। কত বদ্যি, কত ডাক্তার, কত চিকিৎসা, কত ওষুধ। মেয়ে ভালো হওয়া দূরে থাক, দিন দিনই রোগা হচ্ছে। এত টাকা পয়সা থেকেও রাজার মনে কোনো সুখ নেই। কিসে মেয়েটি ভালো হবে তার কেবল সেই চিন্তা। এমনই করে দিন যায়। এর মধ্যে এক সাধু রাজার সঙ্গে দেখা করতে আসলেন। তিনি রাজার মেয়ের অসুখের কথা শুনে বললেন, মহারাজ, তোমার মেয়ে একটি লেবু খেয়ে ভালো হবে। একটু লেবু? সে কোন লেবুটি? কোথায়, কার বাগানে তা পাওয়া যাবে? সাধু তার কিছু না বলেই চলে গেলেন। রাজার উপায় না দেখে দেশের লোককে এই কথা জানিয়ে দিলেন, যাহার লেবু খাইয়া আমার মেয়ে ভালো হইবে, সেই আমার মেয়েকে বিবাহ করিবে এবং সেই আমার রাজ্য পাইবে। এখন মুশকিলের কথা এই যে সে রাজ্যে লেবু মেলে না। কেবলমাত্র এক চাষির বাড়িতে একটি লেবুর গাছ আছে। চাষি অনেক কষ্ট করে শ্রীহট্ট থেকে সেই গাছটি এনেছিল। সবে সেই বছর তাতে লেবু হয়েছে। লেবু তো নয়, যেন রসগোল্লা। এক একটা এত এত বড়, যেন এক একটা বেল। তেমন লেবু তোমরাও দেখনি, খাওনি। আমি দেখিতে পাইনি, দেখতে পেলে খেতে চেষ্টা করা যেত। চাষির 3 ছেলে, যদু, গোষ্ঠ আর মানি। রাজার হুকুম শুনে চাষি যদুকে এক ঝুড়ি লেবু দিয়ে বলল, শিগগির লেবু রাজার বাড়ি নিয়ে যা। এই একটা খেয়ে যদি রাজার মেয়ের ব্যামো সারে, তবে রাজার মেয়েকে বিয়ে করতে পাবি। যদু লেবুর ঝুড়ি মাথায় করে রাজার বাড়ি চলেছে। এমন সময় পথে এক হাত লম্বা একটি মানুষের সঙ্গে তার দেখা হলো। সেই লোকটি তাকে জিজ্ঞাসা করল, তোমার ঝুড়িতে কি? ও যদু বলল, ব্যাং। সেই লোকটি বলল, আচ্ছা, তাই হোক। রাজার দারোয়ানেরা লেবুর কথা শুনে যারপন্নে আদরের সঙ্গে যদুকে রাজার নিকট নিয়ে গেল। রাজামশাই ব্যস্ত হয়ে নিজেই ঝুড়ির ঢাকা খুললেন, আর অমনি 4টি ব্যাং তার পাগড়ির উপর লাফিয়ে উঠল। সেই ঝুড়িতে যতগুলি লেবু ছিল সবকটাই ব্যাং হয়ে গেছে। সুতরাং লেবু খাইয়ে রাজার মেয়েকে ভালো করা আর রাজার জামাই হওয়া যদুর ভাগ্যে ঘটল না। সে বেচারা অনেকগুলি লাথি খেয়ে প্রাণে প্রাণে বাড়ি ফিরল। সেটাই অনেক বলতে হবে। এরপর চাষি এক ঝুড়ি লেবু দিয়ে গোষ্ঠকে পাঠালো। এবারেও সেই এক হাত লম্বা মানুষটি কোথা থেকে এসে গোষ্ঠর ঝুড়িতে কি আছে জিজ্ঞাসা করলো। গোষ্ঠ বলল, ঝিঙের বিচি। এক হাত লম্বা মানুষটি বলল, আচ্ছা, তাই হোক। রাজবাড়ির দারোয়ানেরা প্রথমে গোষ্ঠকে ঢুকতে দেয়নি। তারা বলল, তোরই মতন একটা কি এসে সেদিনকে রাজা মশাইয়ের পাগড়ি নোংরা করে দিয়ে গেছে, তুই আবার কি করবি কে জানে। অনেক পিড়াপিড়ির পর গোষ্ঠ ঢুকে রাজার মেয়েকে ক্ষীরূপ লেবু খাওয়ালো, সেটা তো তোমরা বুঝতেই পারছো। সাজাটাও তার তেমনই হলো। মানিককে সকলে একটু বোকা মনে করে, কাজেই তাকে আর লেবুর ঝুড়ি দিয়ে রাজার বাড়ি পাঠাতে কেউ বলল না। কিন্তু সে যাইবার জন্য একেবারে সেজে গুজে প্রস্তুত হয়ে আছে। যতক্ষণ না চাষি তাকে যাইতে বলে ততক্ষণ তাকে কিছুতেই ছাড়লো না। শেষটা তাকেও এক ঝুড়ি লেবু দিয়ে পাঠাতে হলো। পথে সেই এক হাত লম্বা মানুষের সঙ্গে মানিকেরও দেখা হলো। এক হাত লম্বা মানুষ জিজ্ঞাসা করলো, ঝুড়িতে কি? ও মানিক বলল, ঝুড়িতে লেবু আছে গো,
তাইকে রাজার মেয়ের অসুখ সারবে। এক হাত লম্বা মানুষ বলিল, আচ্ছা তাই হোক। রাজবাড়িতে ঢোকার সময় মানিকের জারপন্নায় মুশকিল হলো। অনেক মিনতি আর হাত জোড়ের পর দারোয়ানেরা তাকে পথ ছেড়ে দিল আর বলল, দেখিস ব্যাং বা ঝিঙের বিচি টিচি যেন না হয়, তাহলে কিন্তু তোর প্রাণটা আর থাকবে না। যা হোক, মানিকের ঝুড়িতে লেবুই পাওয়া গেল। রাজামশাই তো খুবই খুশি। তাড়াতাড়ি বাড়ির ভিতর লেবু পাঠিয়ে দিয়ে বললেন, কেমন হয় আমাকে খবর দিস। খবরের আশায় রাজামশাই বসে আছেন। এমন সময় মেয়ে নিজেই খবর নিয়ে উপস্থিত। সেই লেবু মুখে দিতে না দিতেই তার অসুখ একেবারে সেরে গেছে। এতে রাজামশাই জারপন্নায় আনন্দিত হলেন, কিন্তু তার পরেই ভাবতে লাগলেন, তাই তো, কি করিয়াছি কি আমি এটা? এখন যে চাষির ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে হয়। এই ভেবে রাজামশাই স্থির করলেন যে চাষির ছেলেকে যেমন করেই হোক ফাঁকি দিতে হবে। ওদিকে মানিকলাল ভাবছে, এবার বুঝি মেয়ে বিয়ে দেবে। এমন সময় রাজামশাই তাকে বললেন, শোনো বাপু, কাজটা তুমি বেশ ভালোই করেছো, কিন্তু রাজার মেয়ের বিবাহ সহজ কথা নয়। তার আগে আরেকখানা কাজ করিয়া দাও। জলে যেমন চলে ডাঙায়ও তেমন চলে। এরকম একখানা নৌকা আমাকে গড়িয়া না দিতে পারিলে তোমার কোনো আশাই নাই। মানিক জি আজ্ঞা বলে বিদায় নিল। তারপর বাড়ি এসে সকল কথা বলল। বাড়ির সকলেই মানিককে বোকা ঠাউরিয়েছিল। সুতরাং তারা মনে করলো যে মানিক যখন রাজার মেয়েকে ভালো করে এসেছে, ওখানে ইচ্ছা করলেই সে তৈরি করতে পারে। যদু একখানা কুড়াল নিয়ে নৌকা গড়িতে চলল। বনের ভিতর থেকে গাছ কেটে সেখানে কাজ আরম্ভ করে দিল। ইচ্ছা সেই দিনই নৌকা প্রস্তুত করে ফেলে। পরিশ্রমের কসুর নেই। এমন সময় কোথা থেকে সে এক হাত লম্বা মানুষ এসে উপস্থিত। কি হে যদুনাথ, কি হচ্ছে? গামলা। আচ্ছা তাই হোক। তাই হোক বলে এক হাত লম্বা মানুষ চলে গেল। যদুও নৌকা গড়িতে লাগলো, কিন্তু সে যত পরিশ্রম করে তার সমস্তই বৃথা হয়। সেই সর্বনেশে কাঠ খালি গামলার মতো গোল হয়ে ওঠে, নৌকার মতন কিছুতেই হতে চায় না। শেষটা যদুর রাগ হয়ে গেল, কিন্তু রাগের ভরে এক কাঠ ফেলে দিয়ে ক্রমাগত আরো 2-3টে কাঠ নিয়ে গামলা ছাড়া আর কিছু তৈরি করতে পারলো না। সে যা হোক, গামলাগুলি হলো ভারী সরেশ। সুতরাং সন্ধ্যার সময় যদুনাথ গোটা 3-4 গামলা ঘাড়ে করে বাড়ি ফিরল। এমন ভালো গামলাগুলি বনে ফেলে আসতে কিছুতেই তার ইচ্ছা হলো না। তারপর গোষ্ঠ নৌকা গড়িতে গেল, আর সেই এক হাত লম্বা মানুষের অনুগ্রহে সন্ধ্যাবেলা 5খানি অতিশয় উঁচু দরে লাঙল কাঁধে করে ফিরল। অবশ্য এরপর মানিক নৌকা গড়তে গেল, আর তাকেও সেই এক হাত লম্বা মানুষ এসে জিজ্ঞাসা করলো, কি হচ্ছে? মানিক সাদা সিধা উত্তর দিল, জলে যেমন চলে ডাঙায়ও তেমনই চলে। এমন একটা নৌকা গড়ে দিতে পারলে রাজামশাই বলেছেন মেয়ে বিয়ে দেবেন। এই কথা শুনে এক হাত লম্বা মানুষ বলল, আচ্ছা তাই হোক। মানিক সবে নৌকার কাঠ কেটে সবে তাতে চড়ে বসেছিল। এক হাত লম্বা মানুষের কথা শেষ হতে না হতেই সেই কাঠ ছুটে চলেছে। সে আর এখন কাঠ নেই, অতি চমৎকার একখানা নৌকা। তাতে দাঁড় নেই, মাঝি নেই, দাড়ি নেই। যেখানে যাবার দরকার তা নিজেই বুঝিয়া নেয়, সেখানে সে নিজেই থামে। রাজারাজরার উপযুক্ত মকমলের গদি তাকিয়ায় তার ভিতর সাজানো। বাড়িটা দেখতে কি সুন্দর, তা যে কি বলিব। যে জিনিসে তাহা সাজিয়েছে তা সেই এক হাত লম্বা মানুষের দেশে হয়। আমি তার নাম জানি না। রাজামশাই সভায় বসিয়া আছেন। এমন সময় মানিকলালের নৌকো সেখানে গিয়ে উপস্থিত। সকলে নৌকার গুণাগুণ দেখে আশ্চর্য হয়ে গেল, আর কত প্রশংসা করতে লাগলো। রাজামশাইও খুব আশ্চর্য না হয়ে পারলেন না, কিন্তু সেটি চেপে গিয়ে মুখে মানিককে বললেন,
এতেও তো হচ্ছে না বাপু। একগাছা ঘেঘাসুরের পালক হলে আমার মুকুটের শোভাটা আরো বাড়তো। সে কাজটি করে দাও, আমি নিশ্চয়ই আমার মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। মানিক যে আজ্ঞা বলে ঘেঘাসুরের পালক আনতে চলল। খানিকটা পাখি খানিকটা জানোয়ার, বিদঘুটে চেহারা, খিটখিটে মেজাজ, ভারী জ্ঞানী, বেজায় ধনী অসুর ঘেঘা। 1 মাসের পথ দূরে অজানা নদীর ধারে অচেনা শহরে সোনারপুরীতে বাস করেন। মানুষটিকে দেখতে পাইলেই রসগোল্লার মতো টপ করে তাকে গিলে ফেলে। সেই ঘেঘা মশায়ের পালক আনতে মানিক চলেছে। যাকে দেখে তাকেই ঘেঘাসুরের মুলুকের পথ জিজ্ঞাসা করে, আর ডাইনে বায়ে না চেয়ে ক্রমাগত সেই পথে চলে। রাত্রি হলে কারো বাড়িতে আশ্রয় নেয়, আবার সকালে উঠে চলতে থাকে। ঘেঘাসুরের মুলুকি যাচ্ছে শুনে সকলে তাকে আদর করে জায়গা দেয়। একদিন রাত্রে এই রূপে সে একজন খুব ধনী লোকের অতিথি হয়েছে। সেই ধনী অনেক কথাবার্তার পর তাকে বলল, বাপু, তুমি ঘেঁষাসুরের দেশে চলেছে শুনেছি। সে অনেক বিষয়ে খবর রাখে। আমার লোহার সিন্ধুকে চাবিটা হারিয়ে ফেলেছি। তার কোন শান বলতে পারে কিনা জিজ্ঞেস করো তো। মানিক বলল, আচ্ছা মশাই, আমি জেনে আসবো। আর একদিন সে আরেক বড় লোকের বাড়িতে অতিথি হয়েছে। সেই বড় লোকের মেয়ের ভারী অসুখ। তার ব্যায়ামটা যে কি কোনো ডাক্তার কবিরাজ তা ঠিক করতে পারে না। মেয়ে দিন দিন খালি রোগা হয়ে যাচ্ছে। সেই বড় লোক মানিককে খুব যত্ন করে খাইয়ে তারপর বললেন, আমার মেয়ের অসুখ কিসে সারবে? এই কথাটা যদি ঘেঘার কাছ থেকে জেনে আসতে পারো তবে বড় উপকার হয়। মানিক বলল, অবশ্যই মশাই, আমি নিশ্চয়ই জেনে আসব। এইরূপে 1 মাস চলে মানিক অজানা নদীর ধারে এসে ওপারে ঘেঘাসুরের সোনার বাড়ি দেখতে পেল। অজানা নদীতে নৌকো নেই, খেয়া নেই। এক বুড়ো সকলকেই কাঁধে করে পার করে। মানিকও তারই কাঁধে চড়ে নদী পার হলো। বুড়ো তাকে বলল, বাবু, আমার এই দুঃখ কবে দূর হবে? ঘেঘার কাছে জিজ্ঞেস করো তো। আমার খাওয়া নাই, দাওয়া নাই, খালি কাঁধে করে দিন রাত্রির মানুষই পার করছি। ছেলেবেলা থেকে এই করছি, আর এখন বুড়ো হয়ে গেছি। মানিক বলল, তোমার কিছু ভয় নেই, আমি নিশ্চয় তোমার কথা জিজ্ঞাসা করব। নদী পার হয়ে মানিক ঘেঘার বাড়িতে গেল। ঘেঘা তখন বাড়ি ছিল না, ঘেঘি ছিল। ঘেঘি তাকে দেখে বলল, পালা বাছা, শিগগির পালা, ঘেঘা তোকে দেখতে পেলে গিলবে। আমি যে ঘেঘার লেজের একগাছি পালক চাই, সেটি না নিয়ে কেমন করে যাব? আর সেই যাদের চাবি হারিয়ে গেছে, সেই চাবিটি কোথায় আছে? আর যাদের মেয়ের অসুখ, তার ওষুধ জেনে যেতে বলেছে। আজ পুরো পার করে দিল, সে বাড়ি যাবে কেমন করে? ঘেঘি বলল, প্রাণটি নিয়ে কোথায় পালাবে? না আবার তার পালক চাই, আর তাকে 100 খবর বলে দাও। তুই কি রে বাপ? আমি মানি, পালক না নিয়ে গেলে রাজা মেয়ে বিয়ে দেবে না। একগাছি পালক আমার চাই। হাজার হোক স্ত্রীলোক, মানিককে দেখে ঘেঘির দয়া হলো। সে বলল, আচ্ছা বাবু, তাহলে তুই খাটের তলায় লুকিয়ে থাক। তোর ভাগ্যে থাকলে হবে এখন। মানিক ঘেঘার খাটের তলায় লুকিয়ে রইল। সন্ধ্যার পর ঘেঘাসুর বাড়ি আসলো। ঘেঘি তাড়াতাড়ি পা ধোবার জল টল দিয়ে সোনার থালায় খাবার হাজির করলো। ঘেঘার মেজাজটা বড়ই খিটখিটে, সবটাতেই দোষ ধরে। বাড়ি এসেই সে জোরে জোরে নিঃশ্বাস টানতে লাগলো আর বলতে লাগলো, মানুষের গন্ধ করতে গেল, মানুষের গন্ধ, মানুষ দে খাই। ঘেঘার কথা শুনে খাটের তলায় মানিকলালের মুখ শুকিয়ে গেল।
ঘেঘির বুক ধরাস ধরাস করতে লাগলো। সে অনেক কৌশল করে ঘেঘাকে বুঝালো যে একটা মানুষ আসিয়াছিল, কিন্তু সেটা ঘেগার নাম শুনিয়াই পলাইছে। ইহাতে ঘেঘা কিছুটা শান্ত হয়ে খাবার খেতে বসলো। খাওয়া শেষ হলে ঘেঘা খাটে শুয়ে নিদ্রা গেল। ঘুমের ভিতর তার লম্বা লেজটি লেপের বাইরে এসে খাটের পাশে ঝুলে পড়েছে। সেই লেজের আগায় অতি চমৎকার পালকের গোছা। মানিক খাটের তলায় অপেক্ষা করে আছে। লেজ দেখেই সে খ্যাত করে একটি পালক ছিঁড়ে নিল। অমনি ঘেঘা ব্যস্তসম্মত হয়ে উঠে বলল, ঘেঘে, আমার লেজ ধরে যেন কে টানলো, মানুষের গন্ধ। ঘেঘি বলল, তোমার ভুল হয়েছে, অত বড় পালকের গোছা কোথায় আটকে নিজে টান পড়েছে। আর মানুষ তো একটাই এসেছিল বলেছে, এ তারই গন্ধ। সেই মানুষটা কত কথা বললে সেই কাদের বাড়ির লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে। ঘেঘির কথা শেষ হতে না দিয়েই ঘেঘা বলল, হ্যাঁ হ্যাঁ, সেই লোহার সিন্ধুকের চাবি আমি জানি। সেটাকে তাদের খোকা গদির ফুটোর ভিতর ঢুকিয়ে দিয়েছে। ঘেঘি বলল, আবার কাদের মেয়ের কি অসুখ? অমনি ঘেঘা বলল, কোনা ব্যাঙে ও চোর নিয়ে গেছে ঘরের কোণেই তার গর্ত। ওইখান থেকে করে সেই চুল আনলেই মেয়ের ব্যামো সারবে। আবার ঘেঘি বলল, যে লোকটা মানুষ ঘাড়ি করে নদী পার করে, ওটা একটা মস্ত গাধা। একজনকে কেন নদীর মাঝখানে নামিয়ে দেয় না? তাহলেই তো সে বাড়ি যেতে পারে। যাকে নামিয়ে দেবে সেই মানুষ পার করতে থাকবে। মানিকে সকল কাজই আদায় হলো। এখন রাত শেষ হলে ঘেঘা বাইরে চলে যায়, আর সেও বাইরে আসতে পারে। রাত ভোর হলে ঘেঘা জল খাবার খেয়ে বেড়াতে বের হলো। ঘেঘিও মানিককে পেট ভরে খাইয়ে বিদায় করলো। এরপর প্রথমেই সেই বুড়োর সঙ্গে দেখা। বুড়ো জিজ্ঞাসা করলো, আমার কথা কিছু হলো? মানিক বলল, সে হবে এখন, আগে পার করো, আমার বড্ড তাড়াতাড়ি। বুড়ো মানিককে কাঁধে করে পারে লয়ে গেলে ডাঙায় উঠে মানিক বলল, এরপর একজনকে মাঝখানে নামিয়ে দিও, তাহলেই তোমার ছুটি। এই কথা শুনে বুড়ো মানিককে অনেক ধন্যবাদ দিয়ে বলল, ভাই, তুমি আমার এমন উপকারটা করলে, আমার ইচ্ছা হচ্ছে তোমাকে আর দুবার কাঁধে করে পার করি। মানিক বলল, তুমি দয়া করে যা করেছো তাই ঢের। আর আমার বুড়ো মানুষের কাঁধে চড়ে কাজ নাই। আমি এখন দেশে চললাম। 4 দিন চলে মানিক যাদের মেয়ের অসুখ ছিল তাদের বাড়িতে আবার অতিথি হলো। বাড়ির কর্তা অত্যন্ত আগ্রহের সহিত জিজ্ঞাসা করলেন, ঘাঘা কিছু বলেছে? মানিক বলল, হ্যাঁ। এই বলে ঘরের কোণ থেকে ব্যাঙের গর্ত খুঁড়ে যেই চুল বার করলো, আর অমনি যেই মেয়ে 2 বৎসর যাবৎ মরার মতন পড়েছিল সে উঠে হেসে বেড়াতে লাগলো। এতে বাড়ির সকলে এত খুশি হলো তাহা কি বলবো। মানিককে তারা এত টাকা দিল যে 10টা উঠে তা বইতে পারে না। যাদের চাবি হারিয়ে গিয়েছিল তারাও চাবি পেয়ে মানিককে ঢের টাকা করে দিল। এই সমস্ত টাকা করে নিয়ে সে দেশে ফিরে রাজামশাইকে ঘেঘাসুরের পালক বুঝিয়ে দিল। দেশের সকল লোক এতে মানিকের যারপন্যায় প্রশংসা করলো। তারা সকলেই বলল যে মানিককে এত ক্লেশ দেওয়া রাজার ভারী অন্যায় হয়েছে। তার সঙ্গে মেয়ের বিবাহ দিতে আর দেরি করা উচিত নয়। রাজামশাই আর কি করেন, শেষটা অনেক কষ্টে রাজি হলেন। তারপর খুব জাঁকজমকের সঙ্গে রাজকন্যা ও মানিকের বিবাহ হলো।
মানিক এত টাকা করে নিয়ে এসেছে যে তাতেই তারা পরম সুখে দিন কাটাতে লাগলো। কিন্তু রাজামশাইয়ের এতে ভারী হিংসা হলো। তিনি মনে করলেন, ঘেগাসুরের দেশে গেলে যদি এত টাকা পাওয়া যায় তাহলে আমি সেখানে যাব। এই ভেবে রাজা ঘেগাসুরের মুলুকে যাত্রা করলেন, কিন্তু সেখানে পৌঁছতে পারেন না, কারণ অজানা নদী পার হওয়ার সময় সেই বুড়ো তাকে মাঝখানে নামিয়ে দিল। রাজামশাই হাত জোর করে মিনতি করতে লাগলেন, কিন্তু বুড়ো তার কথায় কান দেবার অবসর পায়নি। ততক্ষণে সে ডাঙায় উঠে ঊর্ধ্বশ্বাসে বাড়ির পানে ছুটেছে। তাড়াতাড়িতে রাজামশাইকে ছুটি পাওয়ার কৌশলটি বলে দেবার কথা তার মনে নেই। সুতরাং রাজামশাই আজও সেই স্থানেই মানুষ পার করছেন। শ্রোতাদের মধ্যে কেউ যদি কখনো ঘেগাসুরের মুলুকে যান, তাহলে দয়া করে বেচারাকে এই কথাটা বলে দেবেন, কিন্তু পুনরায় নদীর এপারে ফিরে না এসে এই কথা বলবেন না, কারণ তাহলে আপনার কিঞ্চিত অসুবিধা হতে পারে। শুনছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী রচিত ঘেগাসুর। সাধুর ভূমিকায় অয়ন, রাজার ভূমিকায় অঙ্কিত, চাষির ভূমিকায় দীপঙ্কর, যদুর ভূমিকায় উজ্জ্বল, লম্বা লোকের ভূমিকায় দীপঙ্কর, গোষ্ঠের ভূমিকায় অঙ্কিত, মানিকের ভূমিকায় অয়ন, ধনী লোকের ভূমিকায় উজ্জ্বল, বুড়ো লোকের ভূমিকায় অয়ন, ঘেগির ভূমিকায় প্রান্তিকা, ঘেগাসুরের ভূমিকায় অয়ন। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে অয়ন। পোস্টার ডিজাইনে বাপন দাস। আপনারা নিজেদের গল্প পাঠাতে পারেন ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেইল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিংক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক কৌতুক, রহস্য, ভৌতিক গল্প আপনাদের শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।